আজকের ক্লাস আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে প্রপার্টিস অফ ইনডিফারেন্স কার্ভ। প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাজাম্পশনস অফ ইনডিফারেন্স কার্ভটা করেছি, আর আমরা এটাও দেখেছি যে ইনডিফারেন্স কার্ভ কনভেক্স কেন হয়, ইনডিফারেন্স কার্ভ যদি কনকেভ হয় তাহলে কি প্রবলেম হতে পারে, ইনডিফারেন্স কার্ভ যদি স্ট্রেট লাইন হয় তাহলে কি প্রবলেম হতে পারে, অ্যান্ড সেই কারণেই ইনডিফারেন্স কার্ভ কনভেক্স হয়, সেই কনভেক্স হওয়ার লজিকটাকে আমরা জাস্টিফাই করেছি। আজকে আমরা আবার সেই জিনিসটাকে প্রপার্টির মধ্যে একবার করব। তো ফার্স্টে যে টপিকটা সেটা হচ্ছে প্রপার্টিস অফ ইনডিফারেন্স কার্ভ। ওকে, তো প্রপার্টিস অফ ইনডিফারেন্স কার্ভের মধ্যে প্রথম সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে ইনডিফারেন্স কার্ভের একটা নেগেটিভ স্লোপ থাকে বা ডাউনওয়ার্ড স্লোপ থাকে। সেটা তোমরা অলরেডি দেখেওছো যে ইনডিফারেন্স কার্ভের কীরকম স্লোপ থাকে, ইট হ্যাজ আ নেগেটিভ আর ডাউনওয়ার্ড স্লোপ। এরকম একটা ডাউনওয়ার্ড স্লোপ হয়, দিস ইজ কাইন্ড অফ। ওকে, তো ইনডিফারেন্স কার্ভের এই নেগেটিভ বা ডাউনওয়ার্ড স্লোপটার পিছনে কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস নেগেটিভ আর ডাউনওয়ার্ড স্লোপ, তো সেটাকে আমরা ল অফ ডিএমআরএস দিয়ে স্যাটিসফাই করতে পারি, যেটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। যেখানে আমরা দেখেছি যে একটা গুডের কনজাম্পশন যদি বাড়ে আমরা অন্য গুডের কনজাম্পশনটা কমাই, কিন্তু ডিমিনিশিং রেটে কমাই। তো সেটা নিয়ে আগের দিন অনেক আলোচনা হয়েছে। তো সেই লটার কারণেই কিন্তু বলতে পারো যে ইনডিফারেন্স কার্ভের যে স্লোপটা সেটা ডাউনওয়ার্ড স্লোপিং হয় বা নেগেটিভ স্লোপ থাকে। আরেকটা যে কারণে তোমরা এটাকে জাস্টিফাই করতে পারো সেই কারণটা হচ্ছে যে ধরো এটা এক্স গুড আর এইটা হচ্ছে ওয়াই গুড। তো আমি যদি প্রথমে ধরো এক্স গুডের আমি 5 ইউনিট খাচ্ছি আর ওয়াই গুডের আমি 3 ইউনিট খাচ্ছি। এবার আমাকে যদি এক্স গুডের কনজাম্পশান বাড়াতে হয়, এক্স গুডের কনজাম্পশান যদি 5 থেকে বাড়িয়ে 10 করতে হয়, তাহলে অবভিয়াসলি আমাকে ওয়াই গুডের কনজাম্পশান কমাতে হবে, রাইট? এবার ওয়াই গুডের কনজাম্পশান যদি আমি কমিয়ে দিই, ওয়াই গুডের কনজাম্পশান যদি আমি প্রথমে ধরো এক্স গুড আমি 5 ইউনিট খাচ্ছিলাম আর ওয়াই গুড আমি 7 ইউনিট খাচ্ছিলাম। এখন এক্স গুডের কনজাম্পশান যদি 5 থেকে 10 করতে হয় তাহলে ওয়াই গুডের কনজাম্পশানও 7 থেকে কমিয়ে 3 করতে হবে, রাইট? তো এবার এই দুটো পয়েন্টকে মেলালে তবে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভই আসবে, একটা নেগেটিভ স্লোপড কার্ভই আসবে, রাইট? তো এইটা আরেকটা লজিক, যে লজিক দিয়ে আমরা ইনডিফারেন্স কার্ভের নেগেটিভ স্লোপটাকে এক্সপ্লেন করতে পারি। কী সেই লজিকটা? যদি তুমি এক্স গুডের কনজাম্পশান বাড়াও তাহলে তোমাকে ওয়াই গুডের কনজাম্পশান কমাতে হবে। কেন? টু বি অন দ্য সেম ইনডিফারেন্স কার্ভ, টু বি অন দ্য সেম লেভেল অফ ইউটিলিটি বা টু বি অন দ্য সেম ইনডিফারেন্স কার্ভ, টু বি অন দ্য সেম লেভেল অফ ইউটিলিটি। সেই কারণেই আমরা বলি যে ইনডিফারেন্স কার্ভের নেগেটিভ স্লোপ থাকে বা ডাউনওয়ার্ড স্লোপ থাকে। তো আশা করি ইনডিফারেন্স কার্ভের নেগেটিভ স্লোপ কেন থাকে বুঝতে পেরেছো। দুটো কারণে থাকে, একটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এই কারণে। আর সেকেন্ড কারণটা হচ্ছে যে একটা গুডের কনজাম্পশন বাড়ালে অবভিয়াসলি একটা গুডের কনজাম্পশন কমাতে হবে, না হলে আমরা সেম লেভেল অফ ইউটিলিটিতে কোনোদিনই থাকতে পারবো না। যদি আমাদেরকে সেম লেভেল অফ ইউটিলিটিতে থাকতে হয় তাহলে আমাদেরকে একটা গুডের কনজাম্পশন বাড়ালে অন্য গুডের কনজাম্পশন কমাতে হবে। এই কারণে ইনডিফারেন্স কার্ভের নেগেটিভ স্লোপ বা ডাউনওয়ার্ড স্লোপ থাকে। সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ ইজ কনভেক্স টু অরিজিন। ইনডিফারেন্স কার্ভ অরিজিনের কনভেক্স হয়। এবার ইনডিফারেন্স কার্ভ অরিজিনের কনভেক্স হয়, এটার মিনিংটা কি, এটা মানে ব্যাপারটা কি, এই ব্যাপারটা আমরা আগের দিনের ক্লাসেও ডিসকাস করেছি। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইনডিফারেন্স কার্ভ যদি অরিজিনের কনভেক্স না হতো, অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ যদি স্ট্রেট লাইন হতো তাহলে কি প্রবলেম হতো সেই জিনিসটা আগে আমরা দেখি। তো ধরো ইনডিফারেন্স কার্ভ একটা স্ট্রেট লাইন, কনভেক্স নয়, একটা স্ট্রেট লাইন। কনভেক্স কাকে বলে, কনভেক্সের কি ক্রাইটেরিয়া সব আগের ভিডিও মানে আগের ক্লাসে বলা আছে। তো যদি ইনডিফারেন্স কার্ভ একটা স্ট্রেট লাইন হতো তাহলে কি প্রবলেম হতো, মানে তাহলে প্রবলেম মানে বিষয়টা কি দাঁড়াতো। তো ভালো করে ভেবে দেখো, ধরো ইনডিফারেন্স কার্ভ কনভেক্স নয়, ইনডিফারেন্স কার্ভ একটা স্ট্রেট লাইনই আছে। এবার ইনডিফারেন্স কার্ভ যদি একটা স্ট্রেট লাইন হয়, আমি জাস্ট একটা ছবি দেখানোর জন্য চেষ্টা করছি।
আচ্ছা, ইনডিফারেন্স কার্ভ যদি এরকম একটা লাইন হয়, এরকম একটা স্ট্রেট লাইন হয়, সেক্ষেত্রে আমি ধরলাম এই অ্যাক্সিসে এক্স গুড আছে আর এই অ্যাক্সিসে ওয়াই গুড আছে। তো আমি প্রথমে আমি এক্স গুডের 5 ইউনিট কনজাম্পশান করছিলাম আর ওয়াই গুডের আমি 3 ইউনিট কনজাম্পশান করছিলাম। ওকে, এবার এক্স গুডের যখন আমি 5 ইউনিট থেকে কনজাম্পশানটা কমিয়ে 3 ইউনিট করে দিলাম, ওয়াই গুডের কনজাম্পশানটা হয়তো আমি বাড়িয়ে 3 থেকে সাপোজ 4 করে দিলাম, রাইট। আবার এক্স গুডের কনজাম্পশান যখন আমি আরেকটা ইউনিট কমাচ্ছি, মানে এক্স গুডের কনজাম্পশান যখন আরেকটা ইউনিট বাড়াচ্ছি, দেখো কি হচ্ছে এখানে। এক্স গুডের কনজাম্পশান যখন আমি 4 থেকে 5 করছি, যদিও এই লাইনটার মধ্যে গ্যাপটা একটু কম হয়ে গেছে, বাট দ্যাট উইল নট বি আ প্রবলেম। যখন আমি এক্স গুডের কনজাম্পশান 4 থেকে 5 করছি, ওয়াই গুডের কনজাম্পশান হয়ে গেছে 1 ইউনিট, ঠিক আছে। এবার এখানে মজার ব্যাপারটা কি, মজার ব্যাপার হচ্ছে যে এক্স গুডের কনজাম্পশান আর ওয়াই গুডের কনজাম্পশানগুলি লিখি আমি, তাহলেই বুঝতে পারবে। প্রথমে আমরা এক্স গুডের কনজাম্পশান কত করছিলাম, এক্স গুডের কনজাম্পশান করছিলাম 5, আর ওয়াই গুডের কনজাম্পশান কত করছিলাম, ওয়াই গুডের কনজাম্পশান করছিলাম 3, সরি উল্টো বললাম, এক্স গুডের কনজাম্পশান করছিলাম 3 আর ওয়াই গুডের কনজাম্পশান করছিলাম 5। এক্স গুডের কনজাম্পশান 1 ইউনিট বাড়ালাম, 3 থেকে 4 করলাম। ওয়াই গুডের কনজাম্পশান কী হলো, ওয়াই গুডের কনজাম্পশান 2 ইউনিট কমিয়ে দিলাম, 5 থেকে 3 হয়ে গেল। তারপর এক্স গুডের কনজাম্পশান আরও 1 ইউনিট বাড়ালাম, 4 থেকে 5 করলাম। ওয়াই গুডের কনজাম্পশান আবার কমিয়ে 3 থেকে 1 করে দিলাম। এবার আমরা একটা ল পড়েছি বা একটা রুল পড়েছি, সেই লটা কি বলে, সেই লটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। সেই লটা আমাদেরকে বলে যে এক্স গুডের যতটা তুমি কনজাম্পশান বাড়াতে থাকবে বা এক্স গুডের 1 ইউনিট কনজাম্পশান যত বাড়াতে থাকবে, ওয়াই গুড স্যাক্রিফাইস করার রেটটা কমতে থাকবে। মানে প্রথমে যদি তুমি 2 ইউনিট ওয়াই গুড স্যাক্রিফাইস করো 1 ইউনিট এক্স গুডের জন্য, পরের বার তুমি আর 2 ইউনিট স্যাক্রিফাইস করবে না, 2 ইউনিটের কম করবে। আগের দিনের ক্লাসে এটা বারবার করে আমি বলেছি, অনেকবার বলেছি, যে এক্স গুড যদি তুমি 1 ইউনিট বাড়াও, ওয়াই গুড যে স্যাক্রিফাইস করছো প্রথমবারে 2 ইউনিট করলে, দ্বিতীয়বারে এক্স গুডের 1 ইউনিট কনজাম্পশান বাড়ানোর জন্য ওয়াই গুড তুমি 2 ইউনিট স্যাক্রিফাইস করবে না, তার থেকে কম করবে, হয়তো 1 ইউনিট করবে, রাইট, বা হয়তো করবেই না। কিন্তু এখানে ভালো করে দেখো কি হচ্ছে, এখানে এক্স গুড প্রথমে 1 ইউনিট কনজাম্পশান বাড়ালাম, ওয়াই গুড স্যাক্রিফাইস করলাম কত, 2 ইউনিট। পরের বারও এক্স গুড 1 ইউনিট কনজাম্পশান বাড়ানোর জন্য 2 ইউনিট ওয়াই গুড স্যাক্রিফাইস করলাম, রাইট। তাহলে এই যে লটা আমরা পড়েছিলাম, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, যে লটার উপর ইনডিফারেন্স কার্ভ আইসিটা দাঁড়িয়ে আছে, সেই লটাই তো এখানে হোল্ড করছে না। যদি ইনডিফারেন্স কার্ভ একটা স্ট্রেট লাইন হয়ে যায়, তাহলে এই যে লটা, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, সেই লটা কি হোল্ড করছে, হ্যাঁ কি না? কোথায় করছে? ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কী বলে, যে তুমি এক্স গুডের কনজাম্পশান 1 ইউনিট করে যদি বাড়াতে থাকো, ওয়াই গুডের যে স্যাক্রিফাইসটা সেটা কমতে থাকবে। আগে যদি ওয়াই গুড 2 ইউনিট স্যাক্রিফাইস করে দাও 1 ইউনিট এক্স গুডের জন্য, এখন ওয়াই গুডের স্যাক্রিফাইসটা আগের থেকে কম হবে, 1 ইউনিট হবে হয়তো, রাইট। কিন্তু এখানে কি সেটা হয়েছে? আগেও এক্স গুড 1 ইউনিট বাড়ানোর জন্য 2 ইউনিট ওয়াই গুড স্যাক্রিফাইস করেছি, তারপরেও আবার 1 ইউনিট এক্স গুড বাড়ানোর জন্য 2 ইউনিটই ওয়াই স্যাক্রিফাইস করছি। তাহলে ওয়াইয়ের স্যাক্রিফাইস করার রেটটা, সেই রেটটা কি কমছে নাকি সমান থাকছে? সমান থাকছে। তাহলে কি ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা হোল্ড করছে কি করছে না? করছে না। তো ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন যদি হোল্ড না করে, তাহলে কোনো দিনই কি সেটা ইনডিফারেন্স কার্ভকে রিপ্রেজেন্ট করতে পারে? পারে না। এই কারণেই ইনডিফারেন্স কার্ভ স্ট্রেট লাইন হতে পারে না।
ইনডিফারেন্স কার্ভ যদি স্ট্রেট লাইন হয় কি প্রবলেম হবে? ইনডিফারেন্স কার্ভ স্ট্রেট লাইন হলে প্রবলেমটা এটাই হবে যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা উইল নট হোল্ড, এই লটা হোল্ড করবে না। ঠিক আছে, নেক্সট দেখা যাক যে তাহলে ইনডিফারেন্স কার্ভ কি কনকেভ হতে পারে? আমরা তো বলছি যে ইনডিফারেন্স কার্ভ কনভেক্স হবে, কিন্তু আমরা কি ইনডিফারেন্স কার্ভকে স্ট্রেট লাইন বা কনকেভ এঁকে দেখেছি যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা হোল্ড করছে কি করছে না? তো আমরা স্ট্রেট লাইন এঁকে তো দেখলাম যে স্ট্রেট লাইন আঁকলে ল অফ ডিএমআরএস মানে ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এটা হোল্ড করছে না। কিন্তু আমরা কনকেভটাও এঁকে দেখি, যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা হোল্ড করছে কি করছে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এই লটাই হচ্ছে ইনডিফারেন্স কার্ভের বেস। ইনডিফারেন্স কার্ভ দাঁড়িয়েই আছে এই লটার উপর, এই লটা হোল্ড না করলে ইনডিফারেন্স কার্ভের কোনো এক্সিস্টেন্স নেই। যদি এই লটা হোল্ড করে তবেই ইনডিফারেন্স কার্ভের এক্সিস্টেন্স আছে। ঠিক আছে, তো আমরা দেখব যে যদি আমরা কনকেভ করে ইনডিফারেন্স কার্ভ আঁকার চেষ্টা করি তাহলে ওই লটা হোল্ড করছে কি করছে না। কনকেভ কীরকম দেখতে হয়? এরকম, দাঁড়াও, এরকম দেখতে হয়। এবার দেখো মজার ব্যাপারটা, কনকেভে তো হেভি মানে জিনিস আসবে একটা। এই এক্স অ্যাক্সিসে আমি এক্স গুডটাকেই নিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড নিচ্ছি। এটা ধরো 1 2 3 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। আচ্ছা, এই অ্যাক্সিসে 1 2 3 4 5 6 7 8 9, এটা 9 ধরলাম, আর এটা 10। ঠিক আছে, দেখো কি হয়। প্রথমে আমরা এই পয়েন্টে আছি, এই পয়েন্টে আমরা এক্স গুড কটা, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি। প্রথমে এ পয়েন্টে আছি, এ পয়েন্টে আমরা দেখি এক্স কটা কনজামশন করছি, ওয়াই কটা কনজামশন করছি। এ পয়েন্টে এক্স কনজামশন হচ্ছে 5টা, ওয়াই কনজামশন হচ্ছে 10টা। তারপরে আমরা বি পয়েন্টে আছি, বি পয়েন্টে এক্স কটা কনজামশন করছি, এক্স কনজামশন করছি হচ্ছে 9। ঠিক আছে, ওয়াই কনজামশন কটা করছি, সরি উল্টো বললাম, এক্স কনজামশন বি তো 6 আছে। 6, হ্যাঁ, এক্স কনজামশন করছি 6, ওয়াই কনজামশন করছি হচ্ছে 9। তারপরে আমরা সি পয়েন্টে আছি, সি পয়েন্টে 7 কনজামশন হচ্ছে এক্স, ওয়াই কনজামশন হচ্ছে 8, রাইট। আবার ডি পয়েন্টে আছি, ডি পয়েন্টে এক্স কনজামশন হচ্ছে 8 আর ওয়াই কনজামশন কতটা হচ্ছে, ওয়াই কনজামশন হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা, প্রথমে 1 ইউনিট এক্সের কনজামশন বেশি করার জন্য ওয়াই কতটা স্যাক্রিফাইস করলাম, 1 ইউনিট। পরের বার আবার 1 ইউনিট এক্সের কনজামশন বাড়ানোর জন্য ওয়াই কতটা স্যাক্রিফাইস করলাম, 1 ইউনিট। তারপরে আবার 1 ইউনিট এক্সের কনজামশন বাড়ানোর জন্য ওয়াই কতটা স্যাক্রিফাইস করলাম, 2 ইউনিট। ঠিক আছে, তাহলে এই যে 1 ইউনিট করে এক্সের কনজামশন বাড়ানোর জন্য ওয়াইয়ের যে স্যাক্রিফাইসের রেটটা সেটা ধীরে ধীরে কমা উচিত, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, সেই রেটটা তো বাড়ছে। প্রথমবারে আমি 1 ইউনিট এক্স ওয়াই ছেড়ে দিয়েছিলাম, তারপরের বারও আমি 1 ইউনিট ওয়াই ছাড়লাম, কিন্তু তারপরে আমি আবার 2 ইউনিট ওয়াই ছেড়ে দিলাম, রাইট। তো এই রেটটা তো কমে যাওয়ার কথা, কিন্তু কমে না গিয়ে কী হচ্ছে, উল্টে আরও বেড়ে যাচ্ছে, রাইট। 1 ইউনিট এক্সট্রা এক্স পাওয়ার জন্য আমি যতগুলো করে ওয়াই ছাড়তে রাজি হচ্ছি সেই রেটটা কমা উচিত, কিন্তু এখানে কি হচ্ছে, সেই রেটটা বাড়ছে। প্রথমবারে 1 থাকলো, দ্বিতীয়বারেও 1, তারপরে আবার 2 হয়ে গেল। তাহলে ইনডিফারেন্স কার্ভ যদি কনকেভ হয়
তাহলেও কিন্তু ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কোনো দিনই হোল্ড করবে না, উইল নট হোল্ড। এই কারণেই আমরা ইনডিফারেন্স কার্ভকে কনভেক্স করেও আঁকতে পারবো না। তাহলে ইনডিফারেন্স কার্ভকে কীভাবে আঁকতে হবে? ইনডিফারেন্স কার্ভকে কনভেক্স করে আঁকতে হবে, মানে এইভাবেই আঁকতে হবে। এইভাবে আঁকলেই একমাত্র দেখতে পাবে যে ইনডিফারেন্স কার্ভে যে জিনিসটা আমরা দেখাতে চাইছি সেটা হোল্ড করবে। ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে এক্স গুড, ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড, এটা হচ্ছে সাপোজ 10, 9, 8, 7, ঠিক আছে। তো পয়েন্টগুলো হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট। এ পয়েন্টে কি হচ্ছে? এক্স গুড কতগুলো খাচ্ছি এ পয়েন্টে? যখন আমরা এ পয়েন্টে আছি এক্স গুড খাচ্ছি হচ্ছে 10টা আর ওয়াই গুড 3টে। যখন আমরা বি পয়েন্টে চলে গেলাম এক্স গুড কতগুলো খাচ্ছি? আচ্ছা উল্টো বললাম কি? হ্যাঁ সরি এক্স গুড 3টে, ওয়াই গুড 10টা। যখন বি পয়েন্টে আছি এক্স গুড কটা খাচ্ছি? এক্স গুড খাচ্ছি 4টে, ওয়াই গুড খাচ্ছি 8টা। যখন সি পয়েন্টে আছি এক্স গুড 5টা, ওয়াই গুড 7টা। হ্যাঁ, তো দেখো 1 ইউনিট এক্স বাড়ালাম, ওয়াই কতগুলো কমলো? 2টো। মানে একটা এক্স পাওয়ার জন্য কটা ওয়াই ছেড়ে দিলাম? 2টো ওয়াই ছেড়ে দিলাম। তারপরে আবার 1 ইউনিট এক্স গুড বাড়ালাম, ওয়াই কতগুলো ছাড়লাম? একটা। মানে এবার একটা এক্স পাওয়ার জন্য কটা ওয়াই ছাড়ছি? একটাই ওয়াই ছাড়ছি। তাহলে এই যে একটা বেশি এক্স পাওয়ার জন্য ওয়াইয়ের স্যাক্রিফাইস করার যে রেট বা ওয়াইকে ছেড়ে দেওয়ার যে রেট, সেই রেটটা কি হচ্ছে? কমছে। আগে 2টো ছিল, এখন একটা হয়ে গেছে, কমছে, ডিমিনিশ করছে। তো এইখানেই একমাত্র ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হোল্ড করছে। কোনখানে? যখন আইসিটা কনভেক্স হচ্ছে। তো আইসি ইনডিফারেন্স কার্ভ কোনো দিনই কনকেভও হতে পারে না, আর ইনডিফারেন্স কার্ভ কোনো দিনও কী বলবো, স্ট্রেট লাইনও হতে পারে না। ঠিক আছে, যদি ইনডিফারেন্স কার্ভ স্ট্রেট লাইন হয় তাহলেও ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হোল্ড করে না। যদি কনকেভ হয় তাহলেও ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হোল্ড করে না। তো এটা মাথায় রাখবে যে ইনডিফারেন্স কার্ভ কোনো দিনই স্ট্রেট লাইন হতে পারে না বা কনকেভ হতে পারে না। যদিও আমরা এরপরে একটা এক্সেপশনাল কেস দেখব যেখানে ইনডিফারেন্স কার্ভ স্ট্রেট লাইন হবে, কিন্তু সেটা একটা এক্সেপশনাল কেস, যখন পড়বো তো পড়বো। কিন্তু ইন জেনারেল কোনো দিনই কিন্তু ইনডিফারেন্স কার্ভ স্ট্রেট লাইন বা কনকেভ হয় না। 3 নম্বর যে প্রপার্টি ইনডিফারেন্স কার্ভের, সেটা হচ্ছে দুটো ইনডিফারেন্স কার্ভ একে অপরকে কোনো দিনই ইন্টারসেক্ট করতে পারে না। এই পয়েন্টটা আমি প্রুফ করব। প্রুফ করার আগে তোমাদেরকে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে। সেই পয়েন্টটা হচ্ছে যে প্রত্যেকটা ইনডিফারেন্স কার্ভ, কি বললাম? প্রত্যেকটা ইনডিফারেন্স কার্ভের একটা আলাদা লেভেল অফ ইউটিলিটি থাকে। এটা আমি একদম ফার্স্টে যখন ইনডিফারেন্স কার্ভ পড়িয়েছি তখন চিল্লে বারবার করে বলেছি যে প্রত্যেকটা ইনডিফারেন্স কার্ভের একটা আলাদা ইউটিলিটি লেভেল থাকে। এরকম কোনো দিনই হতে পারে না যে দুটো ইনডিফারেন্স কার্ভের সমান লেভেল অফ ইউটিলিটি আছে, অসম্ভব। অর্থাৎ আমি যদি এখানে দুটো ইনডিফারেন্স কার্ভ আঁকি, এই ইনডিফারেন্স কার্ভের যা ইউটিলিটি লেভেল মানে কি? ইউটিলিটি লেভেল মানে ভালো করে বোঝো এই জিনিসটা আগে, আমি আরেকবার এখান থেকেই বোঝাচ্ছি। ধরো এই একটা ইনডিফারেন্স কার্ভ এ, আর এই একটা ইনডিফারেন্স কার্ভ বি। এই এ ইনডিফারেন্স কার্ভে কি আছে? অজস্র পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে, ধরো আমি পয়েন্টগুলো নাম দিয়ে দিচ্ছি তাহলে আরও ভালো বোঝা যাবে। এম, এন, ও, পি, কিউ, আর, এস, এল, কে। তো এই যে এর ইনডিফারেন্স কার্ভে অজস্র পয়েন্ট আছে, এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ইউটিলিটি লেভেল সমান। মানে এই এম পয়েন্ট বা এন পয়েন্ট বা ও পয়েন্ট বা বাকি যে কটা পয়েন্ট আছে ওই লাইনে, এই প্রত্যেকটা পয়েন্টে, এ তো পয়েন্ট নেই, সরি কে, এই প্রত্যেকটা পয়েন্টে কি আছে? সমান ইউটিলিটি, ইকুয়াল ইউটিলিটি। আবার
এই লাইনেও এই ইনডিফারেন্স কার্ভে এরকম অজস্র পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো ধরো আমি নাম দিলাম, সব কটার নাম দিচ্ছি না, ধরো আমি নাম দিলাম এক্স ওয়াই আর জেড, আরও এইগুলোরও নাম আছে, আমি নাম দিলাম না এখন। তো এই এক্স ওয়াই জেডেরও ইউটিলিটি সমান, ইকুয়াল ইউটিলিটি, এক্স ওয়াই জেড তিনটেতেও ইকুয়াল ইউটিলিটি আছে। হয়তো এই এক্সে ইউটিলিটি যা, এক্সের ইউটিলিটি ধরো হচ্ছে, যদি এইভাবে মাপা যায় না, কারণ এটা ইনডিফারেন্স কার্ভ মানে অর্ডিনাল অ্যাপ্রোচ, অর্ডিনালে নাম্বারের কোনো জায়গা নেই, তাও আমি বোঝানোর জন্য বলছি, ধরো 15 ইউটিলসের ইউটিলিটি আছে এক্স পয়েন্টটাতে, তাহলে ওয়াই পয়েন্টটাতেও 15 ইউটিলসের ইউটিলিটি থাকবে, জেড পয়েন্টটাতেও 15 ইউটিলসের ইউটিলিটি থাকবে। ওকে, তার মানে এই ইনডিফারেন্স কার্ভ বিটাতে প্রত্যেকটা পয়েন্টেই 15 ইউটিলসের ইউটিলিটি থাকবে। আবার এই যে ইনডিফারেন্স কার্ভ এ, এই ইনডিফারেন্স কার্ভের এই প্রত্যেকটা পয়েন্ট এম এন ও পি কিউ আর এস এল কে, এই প্রত্যেকটা পয়েন্টেও কি থাকবে, ইউটিলিটি সমান থাকবে। মানে ধরো এম পয়েন্টে যদি 10 ইউটিলসের ইউটিলিটি থাকে, এন পয়েন্টেও 10 থাকবে, ও পয়েন্টেও তাই, কে পয়েন্টেও তাই। মানে এ ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা পয়েন্টে কি হবে, ইউটিলিটি সমান থাকবে। এ নামক ইনডিফারেন্স কার্ভটার প্রত্যেকটা পয়েন্টে ইউটিলিটি সমান থাকবে। আর আমি যেটা বলতে চাইছি, দুটো আলাদা ইনডিফারেন্স কার্ভের ইউটিলিটি কোনোদিন সমান হতে পারে না। মানে এই ধরো বি ইউটিলিটি কার্ভে, বি ইউটিলিটি বি নামক ইনডিফারেন্স কার্ভে যে পয়েন্টগুলো আছে তাদের প্রত্যেকটা থেকে আমরা কত ইউটিলসের ইউটিলিটি পাবো, 10 ইউটিলসেরই, 10 না 15, সরি 15, এটাও 15। আবার এ ইউটিলিটি কার্ভ, তাদের প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি 10 ইউটিলসের ইউটিলিটি পাবো। এবার যেটা তোমাদেরকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, কোনো দিন এটা কি সম্ভব যে এই এক্স পয়েন্টটা যেটা বি নামক ইনডিফারেন্স কার্ভে আছে, আর এই যে এম পয়েন্টটা যেটা এ নামক ইনডিফারেন্স কার্ভে আছে, দুজনের ইউটিলিটি সমান হবে? অর্থাৎ এম থেকে যা ইউটিলিটি পাচ্ছি আর এক্স থেকে যা ইউটিলিটি পাচ্ছি সেটা সমান হবে, এটা কোনো দিন সম্ভব? এখান থেকে 10 পাচ্ছি আর এখান থেকে 15 পাচ্ছি, 10 আর 15 কোনো দিন সমান হতে পারে? পসিবলই না, রাইট? এবার এই জিনিসটা মাথায় রাখো, এই জিনিসটাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু প্রুফটা করব। এটা জাস্ট বোঝানোর জন্য করলাম, এটার কোনো রোল নেই, মানে রোল নেই ইন দ্য সেন্স এই লজিকটাকেই কাজে লাগিয়ে আমরা প্রুফটা করব। তো প্রপার্টিটা কি, প্রপার্টিটা বলছে যে দুটো ইনডিফারেন্স কার্ভ একে অপরকে কোনো দিন ইন্টারসেক্ট করবে না, দুটো ইনডিফারেন্স কার্ভ একে অপরকে কোনো দিনই কী করবে না, ইন্টারসেক্ট করতে পারবে না, মানে ক্রস করতে পারবে না। তা আগে আমরা দেখি যে দুটো ইনডিফারেন্স কার্ভ যদি ইন্টারসেক্ট করে একে অপরকে, তাহলে কি কনসিকুয়েন্স হতে পারে, কি ফলাফল হতে পারে, সেটা আমরা দেখার চেষ্টা করি, তারপরে আমরা বলবো যে ক্রস করতে পারে কি পারে না। আগে আমরা ক্রস করিয়ে তো দেখি, তারপরে বলবো যে ক্রস করতে পারছে কি পারছে না। জাস্ট এগুলো একটু মুছে নিচ্ছি। তো আমাদের কাছে দুটো ইনডিফারেন্স কার্ভ আমরা আঁকছি এবং দুটো ইনডিফারেন্স কার্ভকে আমি ক্রস করাচ্ছি, ইন্টারসেক্ট করাচ্ছি কোন পয়েন্টে, এই এ পয়েন্টে ধরো। এবার আমি আরও কিছু পয়েন্ট নিচ্ছি যাতে আমি জিনিসটা প্রুফ করতে পারি। বি সি বলে দুটো পয়েন্ট নিলাম, এটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ 1, এটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ 2। আচ্ছা, ভালো করে ভেবে বলবে, আমি জিজ্ঞেস করছি না, মানে তোমরা বলার চেষ্টা করো যদি পারো। এ পয়েন্ট থেকে যতটা ইউটিলিটি পাবো বি পয়েন্ট থেকেও কি ততটাই ইউটিলিটি পাবো, হ্যাঁ কি না? হ্যাঁ, কেন পাবো? কারণ ওটাতে একটা কার্ভেই রয়েছে। একদম, কারণ বোথ আর পার্ট অফ আইসি ওয়ান, বোথ, মাইকটা অফ করো, বোথ আর পার্ট অফ IC2 তে আইসি রয়েছে। টু, সরি সরি, বোথ আর পার্ট অফ আইসি টু। আচ্ছা, এবার আমি আরও একটা জিনিস জানতে চাইছি, এ পয়েন্ট থেকে যতটা ইউটিলিটি পাবো সি পয়েন্ট থেকেও কি ততটাই ইউটিলিটি পাবো? না,
এ আর সিও তো সেম লেভেল অফ সেম কার্ভে রয়েছে, আইসি ওয়ানেই রয়েছে, এটা তো ইন্টারসেকশন, হ্যাঁ হ্যাঁ এটা তো ইন্টারসেকশন অফ আইসি ওয়ান অ্যান্ড আইসি টু। তাহলে আমি এ পয়েন্ট থেকে যতটা ইউটিলিটি পাচ্ছি সি পয়েন্ট থেকেও ততটাই পাবো, রাইট? কারণ কি? কারণ বোথ আর পার্ট অফ আইসি ওয়ান। কারণ হচ্ছে বোথ আর পার্ট অফ আইসি ওয়ান। এবার তোমরা একটা কথা বলো, এ পয়েন্ট থেকে যতটা ইউটিলিটি পাচ্ছি বি থেকেও ততটাও ইউটিলিটি পাচ্ছি, আবার এ পয়েন্ট থেকে যতটা ইউটিলিটি পাচ্ছি সি থেকেও ততটাই ইউটিলিটি পাচ্ছি। তার মানে বি থেকে যতটা ইউটিলিটি পাচ্ছি আর সি থেকে যতটা ইউটিলিটি পাচ্ছি দুটো সমান হওয়ার কথা, লজিক তো তাই বলছে। কিন্তু সেটা কি পসিবল? দুটো তো আলাদা ইনডিফারেন্স কার্ভের উপর রয়েছে। ইট ইজ নট পসিবল। বি আইসি টুতে রয়েছে, সি আইসি ওয়ানে রয়েছে, আর একটু আগেই আমরা দেখেছি যে দুটো আলাদা ইনডিফারেন্স কার্ভের উপর থাকা পয়েন্টগুলোর ইউটিলিটি কোনো দিনই সমান হতে পারে না। কিন্তু এখানে তো দেখে মনে হচ্ছে বি আর সি এর ইউটিলিটি সমান হবে, কিন্তু সেটা পসিবল না, ইট ইজ নট পসিবল। এবং যেহেতু এটা পসিবল না, তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি যে দুটো ইনডিফারেন্স কার্ভ কোনো দিনই একে অপরকে ক্রস করতে পারে না, বা দুটো ইনডিফারেন্স কার্ভ একে অপরকে কোনো দিন ইন্টারসেক্ট করতে পারে না। ঠিক আছে? তাহলে এই প্রপার্টিটা স্ট্যাবলিশ করতে পারবো আমরা কিভাবে? নোটে দেওয়া আছে সব, আমি পারলে একবার লাস্টে দেখিয়েও দেবো নোটটা, নোটে ভালো করে জাস্ট এক্সপ্লেন করা আছে, মানে এভাবেই আছে, তো দেখবে ওটা। তো এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমরা জাস্ট কী করলাম, আমরা এই এ পয়েন্ট আর সি পয়েন্টের ইউটিলিটি সমান সেটা দেখালাম, তারপর দেখালাম এ পয়েন্ট আর বি পয়েন্টের ইউটিলিটি সমান, তার মানে এই লজিক অনুযায়ী বি আর সি পয়েন্টের ইউটিলিটিও সমান হওয়া উচিত, কিন্তু সেটা পসিবল না, কারণ দুটো আলাদা ইনডিফারেন্স কার্ভের ইউটিলিটি কোনো দিন সমান হতে পারে না, রাইট? সেটা ইউটিলিটি মানে ইউটিলিটি ইনডিফারেন্স কার্ভের একদম বেসিক অ্যাজাম্পশান যে দুটো আলাদা ইনডিফারেন্স কার্ভের ইউটিলিটি কোনো দিন সমান হতে পারে না। তো আমরা এখান থেকে কি বলবো? এবার আমরা বলবো যে তার মানে ইনডিফারেন্স কার্ভ দুটো একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে না, দুটো ইনডিফারেন্স কার্ভ একে অপরকে কোনো দিন ইন্টারসেক্ট করতে পারে না। ঠিক আছে? ফোর্থ অ্যাজাম্পশন যেটা আছে, এটাতে কমপ্লেক্সিটির খুব একটা কিছু নেই। হায়ার ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্টস মোর ইউটিলিটি। যত হায়ার লেভেল অফ ইনডিফারেন্স কার্ভে তুমি পৌঁছে যাবে তত তুমি ইউটিলিটি বেশি পাবে। ঠিক আছে? এটা আমি জাস্ট একটা এঁকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার কাছে আইসি ওয়ান ছিল, সেখান থেকে আমি একটা হায়ার ইনডিফারেন্স কার্ভে চলে গেলাম আইসি টু। ঠিক আছে? এবার খুব বেসিকভাবে ভাবো যে আমি যদি ওয়াই গুডের কনজামশানটাকে সেমও রাখি, মানে এটাই রাখি, 10 ইউনিট ধরো আমি ওয়াই গুড কনজামশান করছি, এক্স গুডের কনজামশানটা কী হচ্ছে দেখো। এক্স গুডের কনজামশান কত ছিল? যখন আমি আইসি ওয়ানে ছিলাম এক্স গুডের কনজামশান ধরো 2 ইউনিট। যখনই আমি আইসি টু বরাবর দেখবো জিনিসটাকে, ওয়াই গুডের কনজামশান এখনও কি আছে? 10ই আছে। মানে পয়েন্ট বি এর রেসপেক্টে যদি ভাবি, পয়েন্ট এ এর রেসপেক্টে আইসি ওয়ান বরাবর আমার এক্স গুডের কনজামশান ছিল 10, এক্স গুডের কনজামশান ছিল 2, ওয়াই গুডের কনজামশান ছিল 10। এবার পয়েন্ট বি এর রেসপেক্টে অর্থাৎ হায়ার ইনডিফারেন্স কার্ভ আইসি টুর রেসপেক্টে দেখতে গেলে আমার ওয়াই গুডের কনজামশান সেমই আছে 10, কিন্তু এক্স গুডের কনজামশান হয়তো হয়ে গেছে 8। তাহলে আর ভালো করে ভাবো, একটাতে তোমাকে এক্স গুড দেওয়া হচ্ছে 2 ইউনিট আর ওয়াই গুড দেওয়া হচ্ছে 10 ইউনিট। কখন? যখন তুমি ইনডিফারেন্স কার্ভ ওয়ানে আছো। আর একটা কম্বিনেশানে তোমাকে এক্স গুড দেওয়া হচ্ছে 8 ইউনিট, ওয়াই গুড দেওয়া হচ্ছে 10 ইউনিট, যখন তুমি ইনডিফারেন্স কার্ভ টুতে আছো। কোন ইনডিফারেন্স কার্ভে তুমি বেশি ইউটিলিটি পাবে? কোন কম্বিনেশানটায় বেশি ইউটিলিটি পাবে? যেটাতে তুমি 2টো এক্স আর 10টা ওয়াই পাচ্ছ, নাকি যেটাতে তুমি 8টা এক্স আর 10টা ওয়াই পাচ্ছ? 8টা এক্স 10টা ওয়াই। তার মানে ইনডিফারেন্স কার্ভ টুয়ে যদি তুমি দেখো তাহলে তুমি বেশি ইউটিলিটি পাবে। তার মানে ইনডিফারেন্স কার্ভ টুটা কি? হায়ার ইনডিফারেন্স কার্ভ, উপরে আছে ইনডিফারেন্স কার্ভ ওয়ানের। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ইনডিফারেন্স কার্ভ, হায়ার ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্টস মোর ইউটিলিটি। যত হায়ার ইনডিফারেন্স কার্ভে আমরা যাব তত আমরা বেশি ইউটিলিটি পাবো।
কারণ একটা গুডের কনজামশান সবসময় বেশি থাকছে, যেরকম এখানে এক্সের কনজামশান বেশি থেকেছে 6 ইউনিট, ওয়াইয়ের কনজামশান সেম কিন্তু এক্সের কনজামশান তো বেশি থেকেছে 6 ইউনিট, তো হায়ার ইউটিলিটি পাবো। নেক্সট অ্যাজাম্পশান বলা ভুল, নেক্সট প্রপার্টি হচ্ছে ইনডিফারেন্স কার্ভ নেভার টাচেস এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ইনডিফারেন্স কার্ভ কোনো দিন এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না। তো এই অ্যাজাম্পশানটা খুব সিম্পল, যে ধরো ইনডিফারেন্স কার্ভ এরকম আছে। ইনডিফারেন্স কার্ভ কি বলে আমাদেরকে? ইনডিফারেন্স কার্ভ আমাদেরকে বলে যে এক্স গুড আমি কতটা কনজাম্পশন করছি, ওয়াই গুড কতটা কনজাম্পশন করছি, এটাই তো বলে ইনডিফারেন্স কার্ভ, যে এক্স গুডের কতটা কনজাম্পশন করছি আর ওয়াই গুডের কতটা কনজাম্পশন করছি। তার সাথে সাথে ইনডিফারেন্স কার্ভ আরও একটা জিনিস মাথায় রেখে এই কথাটা বলে যে ইউটিলিটিটা সমান থাকবে। এক্স গুড কনজাম্পশন করছো, ওয়াই গুড কনজাম্পশন করছো, ভালো কথা, কিন্তু ইউটিলিটি সবসময় সমান থাকবে। মানে এই পয়েন্টে যা ইউটিলিটি হবে ওই পয়েন্টেও তাই হবে, এই পয়েন্টেও তাই হবে, এই পয়েন্টেও তাই হবে। সে তুমি এক্স গুডের কনজাম্পশন কমিয়ে ওয়াই গুডের বাড়াও বা এক্স গুডের কনজাম্পশন বাড়িয়ে ওয়াই কমাও, ডাজেন্ট ম্যাটার, ইউটিলিটি সমান থাকবে। সবকটা পয়েন্টে ইউটিলিটি সমান থাকবে। মানে কি? মানে হচ্ছে ধরো আমি পয়েন্টটাকে লিখছি 2 4 10, এটাকে 1 2 3, এক্স ওয়াই, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি। এই পয়েন্ট এ বি সিটা কি? পয়েন্ট এ বি সি হচ্ছে ইনডিফারেন্স কার্ভের পয়েন্ট। এই তিনটে পয়েন্ট দিয়ে ইনডিফারেন্স কার্ভ তৈরি হয়েছে। আমরা এটাকে কি লিখতে পারি? পয়েন্টস অফ ইনডিফারেন্স কার্ভ। এবার এ পয়েন্টে এক্স কতটা কনজাম্পশন করছি, এটা এক্স, এটা ওয়াই। এ পয়েন্টে এক্স কনজাম্পশন করছি একটা, ওয়াই 10টা। বি পয়েন্টে এক্স কনজাম্পশন করছি কটা? দুটো, ওয়াই 4টে। আর সি পয়েন্টে এক্স 3টে, ওয়াই 2টো। এবার ইনডিফারেন্স কার্ভ কী বলছে? ইনডিফারেন্স কার্ভ বলছে এই যে এক্স আর ওয়াই গুডের কম্বিনেশান, মানে 1,10, 2,4, 3,2, এই পয়েন্টগুলো নিয়ে ইনডিফারেন্স কার্ভ বানাও। কিন্তু এই পয়েন্টগুলো নিয়ে ইনডিফারেন্স কার্ভ তখনই বানাবে যখন এদের প্রত্যেক থেকে ইউটিলিটি সমান পাবে। মানে এই একটা এক্স আর 10টা ওয়াই কনজাম্পশান করে যতটা ইউটিলিটি পাচ্ছ, দুটো এক্স আর 4টে ওয়াই করেও ততটাই ইউটিলিটি পাবে, 3টে এক্স আর 2টো ওয়াই করেও ততটাই ইউটিলিটি পাবে। ঠিক আছে? মানে এটা থেকে যদি 10 ইউটিলসের ইউটিলিটি পাও, এটা থেকেও 10ই পাবে, এটা থেকেও 10ই পাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ইনডিফারেন্স কার্ভের গল্প। জাস্ট আমি এগুলো আগেও বলেছি, আমি জাস্ট এখানে আরেকবার রিক্যাপ করাচ্ছি। এবার ওই 10 বলে রিপ্রেজেন্ট করা যায় না, কারণ ওটা নাম্বার দিয়ে ওরকম মাপা যায় না, অর্ডিনাল অ্যাপ্রোচ যেহেতু, আমি জাস্ট বললাম। এবার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এরকম কোনো দিন হতে পারে না যে একটা গুডের কোনো কনজাম্পশানই হবে না। মানে এরকম কোনো পয়েন্ট ইনডিফারেন্স কার্ভে আসতে পারে না যে পয়েন্টে এক্স গুড বা ওয়াই গুড 0 হয়ে যাবে, কোনো একটা গুডই কনজাম্পশান করব। কীরকম? মানে ধরো আর একটা পয়েন্ট এসছে এখানে, পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট। এবার এই ডি পয়েন্টটাতে কি হয়েছে? এক্স গুডের কনজাম্পশান 0, ওয়াই গুডের কনজাম্পশান হচ্ছে 15। মানে 15টা ওয়াই কনজাম্পশান করছি, এক্স কনজাম্পশান করছিই না। পয়েন্টটা কোথায়? পয়েন্টটা হচ্ছে ধরো এই জায়গায়। আচ্ছা, আমি জাস্ট এটাকে আঁকাটা একটু মুশকিল হবে, দেখছি দাও। তো এই জায়গায় হচ্ছে ডি পয়েন্টটা। ধরো এই ডি পয়েন্টটা কী বোঝাচ্ছে? ডি পয়েন্টটা বোঝাচ্ছে 15,0,15। মানে এক্স গুডের কনজাম্পশান হচ্ছে 0 ইউনিট, ওয়াই গুডের কনজাম্পশান হচ্ছে 15 ইউনিট। কিন্তু এটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ ইনডিফারেন্স কার্ভ কোনো দিনই এরকম কোনো কম্বিনেশানকে সাপোর্ট করে না। এই 0,15 এরকম কোনো কম্বিনেশানকে সাপোর্ট করে না। কারণ কি? কারণ এটা কোনো কম্বিনেশানই নয়। এটা কোনো কম্বিনেশানই নয়। এটা তো তুমি একটা সিঙ্গেল গুড খাচ্ছ, তুমি তো এক্স খাচ্ছই না, এক্স তো 0, তুমি তো খালি ওয়াই খাচ্ছ। তো এটা কম্বিনেশান হলো কী করে? কম্বিনেশান তখন হবে যখন তুমি এক্সও খাচ্ছ, ওয়াইও খাচ্ছ। এখানে তুমি এক্স তো কনজাম্পশান করছোই না, তাহলে এটা তো কোনো কম্বিনেশানই নয়, রাইট? আর ইনডিফারেন্স কার্ভ কিন্তু কম্বিনেশন অফ গুডসকে রিপ্রেজেন্ট করে। ইনডিফারেন্স কার্ভ কাকে রিপ্রেজেন্ট করে? কম্বিনেশন অফ গুডস।
এক্স আর ওয়াইয়ের কম্বিনেশন মানে যেখানে এক্সও কনজামশান হচ্ছে ওয়াইও কনজামশান হচ্ছে, কিন্তু কোনো একটা কনজামশান হচ্ছে না, এক্স বা ওয়াইয়ের মধ্যে কোনো একটা গুড কনজামশান হচ্ছে না, এরকম কোনো কম্বিনেশন বা এরকম কোনো জিনিস কিন্তু ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্ট করে না। এবার এই 0,15 এই পয়েন্টটা কোন অ্যাক্সিসকে টাচ করলো বলো তো? কোন অ্যাক্সিসকে টাচ করলো 0,15 এই পয়েন্টটা? y axis তাহলে এরকম পয়েন্ট যেখানে এক্সের কনজামশান হচ্ছেই না, খালি ওয়াইয়ের কনজামশান হচ্ছে, এরকম পয়েন্ট আমরা কোন অ্যাক্সিসে পাবো? ওয়াই অ্যাক্সিসে পাবো তো? হ্যাঁ আর এরকম পয়েন্ট যদি চলে আসে তার মানে সেটা কি ইনডিফারেন্স কার্ভ হবে না হবে না? হবে না। কেন হবে না? কারণ এই যে এক্স আর ওয়াইয়ের এটা কোনো কম্বিনেশন নয়, নট আ কম্বিনেশন, রাইট? তো এই কারণেই আমরা দেখবো যে এই কারণেই আমরা এই কথাটা বলছি যে ইনডিফারেন্স কার্ভ কোনো দিনই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে টাচ করতে পারে না। কারণ ইনডিফারেন্স কার্ভ যদি কোনোভাবে এক্স বা ওয়াই অ্যাক্সিসকে টাচ করে দেয় তার মানে একটা গুড জিরো হয়ে যাবে। ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে মানে এক্সের কনজামশান জিরো হয়ে গেছে, আর এক্স অ্যাক্সিসকে টাচ করছে মানে ওয়াইয়ের কনজামশান জিরো হয়ে গেছে। তাহলে আর ইনডিফারেন্স কার্ভ থাকলোই না, কারণ ওখানে কোনো কম্বিনেশানই নেই। ঠিক আছে, তো এইটাই বলার ছিল। তাহলে কি মাথায় রাখতে হবে যে ইনডিফারেন্স কার্ভ কোনো দিন এরকম হতে পারবে না, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসকে কোনো দিন টাচ করতে পারবে না, এই এক্স অ্যাক্সিসকে টাচ করতে পারবে না বা এই ওয়াই অ্যাক্সিসকেও টাচ করতে পারবে না। এই দুটোই কিন্তু ইনডিফারেন্স কার্ভ হতে পারবে না, নট অ্যান আইসি। আর এটাও নট অ্যান আইসি। কেন নট অ্যান আইসি বোঝা গেছে আশা করি, কারণ এগুলো কোনো দিনই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার কারণেই এ আইসি হতে পারলো না। এই পয়েন্টে এক্সের কনজামশান জিরো, ওয়াইয়ের কনজামশান আছে 15 হয়তো বা 10, কিন্তু এক্সের কনজামশান জিরো। আর এই পয়েন্টের কারণে এ ইনডিফারেন্স কার্ভ হতে পারলো না, এই এটা ইনডিফারেন্স কার্ভ হতে পারলো না এই পয়েন্টের কারণে, বিটা ইনডিফারেন্স কার্ভ হতে পারলো না এই পয়েন্টের কারণে, কারণ এই পয়েন্টে ওয়াইয়ের কনজামশান জিরো, এক্সের কনজামশান হয়তো আছে 10 কিন্তু ওয়াইয়ের কনজামশান জিরো। ঠিক আছে, নেক্সট অ্যাজাম্পশন, এই নেক্সট প্রপার্টি, this is probably the last property. No, there are some other properties. Well, yes, this is the last property of indifference curve. Indifference curve may or may not be parallel to each other. তো এই প্রপার্টিটার খুব একটা ইমপ্লিকেশন সেরকম নেই। দুটো ইনডিফারেন্স কার্ভ একে অপরের প্যারালাল হতে পারে, আবার প্যারালাল নাও হতে পারে, কিন্তু কোনোদিন টাচ করবে না। প্যারালাল নয় মানে এটা ভেবে নিও না যে কোনোদিন টাচ করবে। আশা করি যে তোমরা জানো প্যারালাল মানে কি। প্যারালাল মানে হচ্ছে দুটো এমন লাইন, সেটা স্ট্রেট লাইনও হতে পারে, কনকেভ কনভেক্স লাইনও হতে পারে, দুটো এমন লাইন যাদেরকে বাঁদিকে এক্সটেন্ড করা হোক বা ডান দিকে এক্সটেন্ড করা হোক, কোনো দিন তারা একে অপরকে টাচ করবে না। প্যারালাল মানে হচ্ছে দুটো এমন লাইন যাদেরকে আমি বাঁদিকে এক্সটেন্ড করি বা ডান দিকে এক্সটেন্ড করি, কোনো দিন তারা একে অপরকে টাচ করবে না। যেমন এই দুটো লাইন, এরা প্যারালাল নয়। কেন প্যারালাল না? এই লাইনটাকে একটু ডান দিকে এক্সটেন্ড করলেই এর সাথে টাচ করে যাবে। আবার এই দুটো লাইন, এরা প্যারালাল। কেন প্যারালাল? তুমি একে ডান দিকে বাড়াও, একেও ডান দিকে বাড়াও, কোনো দিন টাচ করবে না। একে বাঁদিকে বাড়াও, একেও বাঁদিকে বাড়াও, কোনো দিন টাচ করবে না। তো দুটো এমন লাইন যারা একে অপরকে টাচ করে না বাঁদিকে বা ডান দিকে এক্সটেন্ড করলেও, তাদেরকে আমরা কি বলি? প্যারালাল। এবার ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে ব্যাপারটা কি? ইনডিফারেন্স কার্ভ প্যারালাল হতেও পারে, দুটো ইনডিফারেন্স কার্ভ বা তিনটে ইনডিফারেন্স কার্ভ তারা এরকম হতে পারে, প্যারালাল হতে পারে। ঠিক আছে, আবার তারা নন প্যারালালও হতে পারে। ঠিক আছে, তারা কি হতে পারে? নন প্যারালাল হতেই পারে, মানে নন প্যারালাল ইন দ্য সেন্স এরকম দেখতেও হতে পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তারা কিন্তু একে অপরকে টাচ করবে না। নন প্যারালাল মানে আবার এটা ভেবো না যে ও একটু পরে গিয়ে একে টাচ করে দেবে, সেটা হবে না। টাচ করে দিলেই আর ওটা ইনডিফারেন্স কার্ভ থাকতে পারবে না। ঠিক আছে, কারণ আমরা দেখেছি যে ইনডিফারেন্স কার্ভ নেভার ইন্টারসেক্ট ইচ আদার, দুটো ইনডিফারেন্স কার্ভ একে অপরকে কোনোদিনই ইন্টারসেক্ট করে না। বলো, এই অবধি ডাউট থাকলে বলো।